এবার ওয়াটারওয়ে, হাইওয়ে, রেলওয়ে, এয়ারপোর্ট, মিলিটারি কমান্ড বা হেডকোয়ার্টার, ইম্পর্ট্যান্ট রিসার্চ সেন্টার, এইগুলো রিভিশন দেবো। তো প্রথমেই আসি ওয়াটারওয়ে বা জলপথ নিয়ে। এর আগে ভারতের নদ নদীতে দেখলাম যে ভারতের কোথায় ইম্পর্টেন্ট কোন নদ নদী রয়েছে। এবার এই সমস্ত নদ নদীর ভেতর কিছু কিছু নদীতে পরিবহন হয়, অর্থাৎ মানুষজন ও মালপত্রের যাতায়াত হয়, সেইগুলোকেই বলে ওয়াটারওয়ে। শুধুমাত্র নদী দিয়ে না, ভারতের ভেতর বিভিন্ন খালের মাধ্যমেও এই যাতায়াতটা হয়। তো এইরকম টোটাল 111টা ওয়াটারওয়ে আছে বর্তমানে ভারতে। এর ভেতর 5টা আগে ছিল, আর 2016 সালে আরো 106টা ওয়াটারওয়েকে অফিসিয়ালি মান্যতা দেওয়া হয়েছে। তো সবগুলো আমাদের জানার প্রয়োজন নেই। ন্যাশনাল ওয়াটারওয়ে 1, 2, 3, 4 এইগুলো জেনে রাখলেই হবে। 1 আর 2 ন্যাশনাল ওয়াটারওয়ে গঙ্গা আর ব্রহ্মপুত্র নদীর ওপর। এই যে এটা হলো গঙ্গা নদী, আর এখান থেকে হলো ব্রহ্মপুত্র। তো গঙ্গা নদীর ওপর এটা হলো এলাহাবাদ, এখানে পাটনা, এখানে ফারাক্কা, আর এখানে কলকাতা। গঙ্গা নদীর ওপর এই প্রয়াগরাজ থেকে কলকাতা পর্যন্ত জাহাজ বা লঞ্চে যাতায়াত হয়। এই জলপথটাকে বলা হয় ন্যাশনাল ওয়াটারওয়ে 1, আর এটা 3টে ফেজে অবস্থিত। এলাহাবাদ থেকে পাটনা, পাটনা থেকে ফারাক্কা, ফারাক্কা থেকে কলকাতা, এই 3টে ফেজে। এরপর ন্যাশনাল ওয়াটারওয়ে 2, এটা এই ব্রহ্মপুত্র নদীর ওপর। আসামে এইখানে একটা জায়গা আছে সাদিয়া, এখানে সাদিয়া, আর একদম নিচে এখানে হলো ধুবড়ি। সাদিয়া থেকে ধুবড়ি এইটুকু লেন্থ পর্যন্ত হলো ন্যাশনাল ওয়াটারওয়ে 2। ভারতে জলপথে পরিবহন সব থেকে বেশি এই 1 আর 2 এর মাধ্যমেই হয়। এরপর ন্যাশনাল ওয়াটারওয়ে 3, সেটা হলো কেরালাতে। কেরালাতে দুটো জায়গা আছে, কোঝিকোড আর কোল্লাম। এই যে এইখানে হলো কোঝিকোড আর এখানে হলো কোল্লাম। এই দুটো জায়গার মধ্যে খালের মাধ্যমে জলপথে পরিবহন হয়, এটাকেই বলে ন্যাশনাল ওয়াটারওয়ে 3। মেইন যে দুটো খাল দ্বারা এখানে পরিবহন হয় সেটা হলো চম্পাকারা খাল আর উদ্যোগমন্ডল খাল। চম্পাকারা খাল আর উদ্যোগমন্ডল খাল, এই খাল দুটো নর্মালি ভেম্বেনাদ হ্রদ, পাম্বা নদী আর পেরিয়ার নদী এইগুলোকে কানেক্ট করে। এরপর ন্যাশনাল ওয়াটারওয়ে 4, এইখানে দুটো নদী আছে, গোদাবরী আর কৃষ্ণা। এই যে এইটা হলো কৃষ্ণা আর এখানে হলো গোদাবরী। এই গোদাবরী আর কৃষ্ণা নদী এই দুটোকে খালের মাধ্যমে কানেক্ট করে। স্পেসিফিক জায়গা হিসাবে বললে কাকিনাড়া আর পন্ডিচেরির একটা জেলা, কাকিনাড়া আর পন্ডিচেরি এই দুটোকে কানেক্ট করে এই ন্যাশনাল ওয়াটারওয়ে 4। তো সবচেয়ে ইম্পর্টেন্ট এই 4টে ন্যাশনাল ওয়াটারওয়ে, এই জলপথগুলোকে নিয়ন্ত্রণ করে ন্যাশনাল ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা NWAI, যার হেডকোয়ার্টার নয়ডাতে। NWAI এর হেডকোয়ার্টার এখানে নয়ডাতে। তো ওয়াটারওয়ে যখন হলো, এর পরে আসি হাইওয়ে বা সড়ক পথে। এবার সড়ক পথের আগে একরকম নাম ছিল, এখন এক রকমের নাম হয়ে গেছে, কিন্তু পরীক্ষায় যেটা জিজ্ঞেস করে সেটা নর্মালি ওই আগের নাম অনুসারেই জিজ্ঞেস করে। তো সেই হিসাবে আমি আগে ওই নামগুলো একটু বলি, ইম্পর্টেন্ট কিছু কিছু আছে সেইগুলো বলি। প্রথমে জায়গা দেখতে হবে। প্রথমত দিল্লি, এরপর অমৃতসর, তারপর শ্রীনগর। দিল্লি, অমৃতসর, শ্রীনগর। এরপর আগ্রা, তারপর বারাণসী। এই যে এইখানে হলো বারাণসী। এরপর এখানে মুম্বাই, মুম্বাই, এখানে সুরাট, এখানে চেন্নাই, এখানে হলো কন্যাকুমারী, এখানে কলকাতা। এই যে গুজরাটে এখানে পোরবন্দর, আর আসামে এখানে শিলচর, আর মাঝখানে একটা জায়গা আছে ঝাঁসি। এবার ইম্পর্টেন্ট এই জায়গাগুলো মনে রাখলেই হবে। আগের যে নাম ছিল সেই হিসাবে দিল্লি থেকে অমৃতসর এটা ন্যাশনাল হাইওয়ে 1 বা 1 নম্বর জাতীয় সড়ক। দিল্লি থেকে অমৃতসর 1 নম্বর জাতীয় সড়ক। অমৃতসর থেকে শ্রীনগর 1A, দিল্লি থেকে অমৃতসর 1, অমৃতসর থেকে শ্রীনগর 1 A। তারপর দিল্লি থেকে কলকাতা ভায়া বারাণসী, এটা হলো 2। এরপর আগ্রা থেকে বোম্বে, আগ্রা থেকে বোম্বে 3, বোম্বে থেকে চেন্নাই 4, আর চেন্নাই থেকে কলকাতা 5। তারপর কলকাতা থেকে সুরাট, কলকাতা থেকে গুজরাটের সুরাট, এটা 6। তারপর 7 হলো এই বারাণসী বা বেনারস থেকে কন্যাকুমারী, এটা হলো 7। তারপর 8 হলো এই বোম্বে থেকে দিল্লি, বোম্বে থেকে দিল্লি হলো 8। তো কি কি বললাম? দিল্লি থেকে অমৃতসর 1, অমৃতসর থেকে শ্রীনগর 1 A, দিল্লি থেকে অমৃতসর 1, অমৃতসর থেকে শ্রীনগর 1 A, দিল্লি থেকে কলকাতা ভায়া বারাণসী সেটা 2। তারপর আগ্রা থেকে বোম্বে 3, বোম্বে থেকে চেন্নাই 4, চেন্নাই থেকে কলকাতা 5, কলকাতা থেকে সুরাট 6, বারাণসী থেকে কন্যাকুমারী
7, আর বোম্বে থেকে দিল্লি 8। এবার একটা রাস্তা একদম শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত আসতো, এটাকে বলা হতো নর্থ সাউথ করিডোর। শ্রীনগর থেকে পাঞ্জাবের গুরুদাসপুর, চণ্ডীগড়, দিল্লি, তারপর এইভাবে রুটটা এসে পুরো কন্যাকুমারী পর্যন্ত আসতো, এইটাকে বলা হয় নর্থ সাউথ করিডোর। আর এই পোরবন্দর থেকে একদম আসামের শিলচর পর্যন্ত এইটা হলো ইস্ট ওয়েস্ট করিডোর। শ্রীনগর থেকে কন্যাকুমারী নর্থ সাউথ করিডোর, আর পোরবন্দর থেকে শিলচর ইস্ট ওয়েস্ট করিডোর। এই দুটো করিডোর এসে ঝাঁসিতে মিট করত। তো ঝাঁসিতে ইস্ট ওয়েস্ট আর নর্থ সাউথ করিডোর মেট করে। এই যে নর্থ সাউথ করিডোর, এর টোটাল লেন্থ প্রায় 4000-এরও বেশি কিলোমিটার। আর এই যে ইস্ট ওয়েস্ট করিডোর, এর লেন্থ মোটামুটি 3300 কিলোমিটার মতো। এবার এই নর্থ সাউথ আর ইস্ট ওয়েস্ট করিডোর সম্পর্কে আরো দু একটা কথা আছে। এই নর্থ সাউথ করিডোর টোটাল 12টা স্টেটের ভেতর থেকে পাস করে, আর ইস্ট ওয়েস্ট করিডোর টোটাল 7টা স্টেটের ভেতর থেকে পাস করে। কোন কোন স্টেটের ভেতর থেকে যায় সেটা যদি আমি একবার দেখে নিই, এটা যদিও না জানলেও চলে, তবু আমি একবার দেখে নিই। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, তারপর রাজস্থানের একটুখানি পার্ট পড়ে, তারপর মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশেরও একটুখানি পার্ট পড়ে। রাজস্থান আর উত্তরপ্রদেশের একটু একটু করে টাচ হয়ে চলে যায়, বাকি সবগুলোই মোটামুটি ভালোই লেন্থ টাচ হয়। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, এই 12টা স্টেটের ভেতর থেকে নর্থ সাউথ করিডোর পাস করে। আর যদি ইস্ট ওয়েস্ট করিডোর দেখি, সেক্ষেত্রে গুজরাট হবে, রাজস্থান হবে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপর উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম। তো যাই হোক, এইগুলো হচ্ছে ওভারঅল ন্যাশনাল হাইওয়ে। এবার এই হাইওয়ে গুলোর রিসেন্ট নাম চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কি কি হয়েছে সেইগুলো আমি একটুখানি বলে দিই। এই যে ন্যাশনাল হাইওয়ে 2 বা 2 নম্বর জাতীয় সড়ক, এর বর্তমানে নাম হয়ে গেছে 19 নম্বর জাতীয় সড়ক, NH2 বা NH19। এর বর্তমান নাম হলো NH19। কলকাতা থেকে দিল্লি এই হাইওয়েটার নাম NH19। আর চেন্নাই থেকে কলকাতা এটা হলো NH16। কলকাতা থেকে দিল্লি 19, চেন্নাই থেকে কলকাতা 16। আর এই পাশে দিল্লি থেকে বোম্বে আর বোম্বে থেকে চেন্নাই, এই যে 8 আর 4 নম্বর হাইওয়ে, এই দুটো বর্তমানে 48 নম্বর হাইওয়ের পার্ট হয়ে গেছে। দিল্লি থেকে চেন্নাই পর্যন্ত কমন একটা হাইওয়ে, সেটা হচ্ছে 48 নম্বর হাইওয়ে। সেই 48 নম্বর হাইওয়ের একটা পার্ট হলো পুরনো 8 নম্বর আর 4 নম্বর হাইওয়ে। আর এই যে নর্থ সাউথ করিডোর বললাম, এই নর্থ সাউথ করিডোরের বর্তমান নাম হলো ন্যাশনাল হাইওয়ে 44। নর্থ সাউথ করিডোর, ন্যাশনাল হাইওয়ে 44। এই 44 নম্বর ন্যাশনাল হাইওয়েরই একটা পার্ট হলো এই 1A1। ন্যাশনাল হাইওয়ে 44 এর পার্ট হলো এই 1A আর 1। এই যে ইস্ট ওয়েস্ট করিডোর, এই ইস্ট ওয়েস্ট করিডোরের বর্তমান নাম হলো ন্যাশনাল হাইওয়ে 27। ইস্ট ওয়েস্ট করিডোর, ন্যাশনাল হাইওয়ে 27। এবার এখানে আরো একটা তথ্য দিয়ে রাখি। এই যে আগের ন্যাশনাল হাইওয়ে 1 আর 2 ছিল, 1 আর 2 নম্বর যে ন্যাশনাল হাইওয়ে, এই দুটোকে একসাথে বলা হতো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। 1 আর 2 নম্বরকে একসাথে বলা হতো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। তো ভারতের মেইনল্যান্ডে বিভিন্ন হাইওয়ে দেখলাম। এবার আন্দামান নিকোবরেও একটা হাইওয়ে আছে, পোর্ট ব্লেয়ার থেকে লামিয়াবে, এই দুটো জায়গাকে কানেক্ট করে ন্যাশনাল হাইওয়ে 4। এর আগে নাম ছিল 223 নম্বর ন্যাশনাল হাইওয়ে। আন্দামান নিকোবরের ভেতর পোর্ট ব্লেয়ার আর লামিয়াবে, এই দুটো জায়গায় কানেক্ট করে ন্যাশনাল হাইওয়ে 4, যার আগে নাম ছিল 223 নম্বর জাতীয় সড়ক। এবার এই জাতীয় সড়ক আগের নাম হিসাবে যদি দেখি, সব থেকে লম্বা জাতীয় সড়ক ছিল এই নর্থ সাউথ করিডোর। এইবার এইখানে আরেকটা বিষয় আছে, আগের নাম অনুসারে বারাণসী থেকে কন্যাকুমারী এই হাইওয়েটাকে বলা হতো NH7। আবার এই যে নর্থ সাউথ করিডোর, এটা কিন্তু এই বেনারস বা বারাণসী দিয়ে পাস করে না। তবুও যখন বলা হয় যে সব থেকে লম্বা জাতীয় সড়ক কোনটা, তখন বলা হয় এই নর্থ সাউথ করিডোর বা ন্যাশনাল হাইওয়ে 7। যদিও বর্তমানে এই কনফিউশনটা দূর হয়ে গেছে, এখন এই নর্থ সাউথ করিডোরের নাম হলো NH44। ফলে সেই হিসাবে বর্তমানে ভারতের সব থেকে লম্বা ন্যাশনাল হাইওয়ে হলো এই নর্থ সাউথ করিডোর বা ন্যাশনাল হাইওয়ে 44। আর সব থেকে ছোট ন্যাশনাল হাইওয়ে 47A, এটা কোচির ভেতর ওয়েলিংটন আইল্যান্ডের ভেতর ছিল। কোচির ওয়েলিংটন আইল্যান্ডে 47A, এটা ভারতের সব থেকে ছোট জাতীয় সড়ক, যার বর্তমান 966B। ভারতের সব থেকে ছোট ন্যাশনাল হাইওয়ে 966B, যার আগের নাম ছিল 47A। এর লেন্থ মোটামুটি 8 কিলোমিটার মতন। এটা কোথায়? কেরালার ভেতর কোচিতে, ওয়েলিংটন আইল্যান্ডে। আর এই যে 8,
4, 5 আর 2, এই চারটে ন্যাশনাল হাইওয়েকে নিয়ে বলা হতো গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। 8, 4, 5, 2 এই চারটেকে নিয়ে বলা হতো গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের ভেতর সব থেকে লম্বা হলো এই 5 নম্বর ন্যাশনাল হাইওয়ে, আর সব থেকে ছোট হলো এই 4 নম্বর ন্যাশনাল হাইওয়ে। 5 নম্বর সব থেকে বড়, গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের ভেতর 5 নম্বর সব থেকে বড়, 4 নম্বর সব থেকে ছোট। এই 5 নম্বরের লেন্থ মোটামুটি 1684 কিলোমিটার মতো। এবার এই ন্যাশনাল হাইওয়ে সম্পর্কে আরো দু একটা কথা আছে, আমি একটু বলে দিই। ভারতে টোটাল হাইওয়ে সংখ্যা প্রায় 200+, 207টা মতো ন্যাশনাল হাইওয়ে আছে। আর ভারতের সমস্ত ন্যাশনাল হাইওয়ে মিলিয়ে টোটাল 1,50,000 কিলোমিটার মতন লেন্থ। আর ভারতের এই ন্যাশনাল হাইওয়ে গুলোকে কন্ট্রোল করে বা মেনটেন করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI। এবার জম্মু কাশ্মীরে দুটো জায়গা আছে, লেহ আর লাদাখ। এই লেহ থেকে লাদাখ পর্যন্ত একটা ন্যাশনাল হাইওয়ে যায়, যেটা ভারতের সব থেকে উঁচুতে অবস্থিত ন্যাশনাল হাইওয়ে। এর বর্তমান নাম হলো ন্যাশনাল হাইওয়ে 3। লেহ থেকে লাদাখ পর্যন্ত ভারতের সব থেকে উঁচুতে অবস্থিত ন্যাশনাল হাইওয়ে, এর নাম হলো 3 নম্বর জাতীয় সড়ক। আর ওই যে একটু আগে বললাম যে পুরো ভারত জুড়ে টোটাল প্রায় 1.5 লক্ষ কিলোমিটারের ন্যাশনাল হাইওয়ে রয়েছে। এর ভেতর সব থেকে বেশি ন্যাশনাল হাইওয়ে রয়েছে উত্তরপ্রদেশে, প্রায় 8,500 কিলোমিটার মতন। তারপর রাজস্থানে 7,900 কিলোমিটার মতন। আর তারপর মহারাষ্ট্রে সব থেকে বেশি লেন্থ জুড়ে ন্যাশনাল হাইওয়ে রয়েছে উত্তরপ্রদেশে, তারপর রাজস্থান, তারপর মহারাষ্ট্র। তো ভারতের বিভিন্ন ন্যাশনাল হাইওয়ের ব্যাপারটাই গেল। এবার ন্যাশনাল হাইওয়েরই অ্যাডভান্স ভার্সন হলো এক্সপ্রেসওয়ে। তো ভারতের কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ের কথা এবার বলি। এর ক্ষেত্রেও আমি প্রথমে কিছু জায়গা দেখে নেব। তো প্রথমত দিল্লি, এই হলো দিল্লি। এর নিচে এইখানে রয়েছে গুরগাঁও, দিল্লি গুরগাঁও, এখানে মিরাট, আর এর পাশে এ পাশে নয়ডা। দিল্লি ওপরে মিরাট, নিচে গুরগাঁও, ডান পাশে নয়ডা। তার নিচে এখানে আগ্রা, তারপর লখনৌ, তারপর গোরক্ষপুর, আর এখানে এলাহাবাদ। এই জায়গাগুলোর নাম আমাদের একটুখানি লাগবে। তারপর গুজরাটে যদি আসি, এইখানে রয়েছে আমেদাবাদ, আর নিচে এখানে হলো ভাদোদরা। আমেদাবাদ আর ভাদোদরা। প্রথমে আমি জায়গাগুলো দেখি, তারপর একটার সাথে আর একটা কানেক্ট করে দেবো। এরপর একটা শহর হলো মুম্বাই। এবার আমি কানেক্ট করে দিই। এই যে দিল্লি, দিল্লি থেকে মিরাট পর্যন্ত একটা এক্সপ্রেস হয়ে যায়, এটাকে বলা হয় মিরাট এক্সপ্রেসওয়ে। দিল্লি থেকে মিরাট, মিরাট এক্সপ্রেসওয়ে। দিল্লি থেকে গুরগাঁও, এটা হলো দ্বারকা এক্সপ্রেসওয়ে। দিল্লি থেকে নয়ডা পর্যন্ত গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। দিল্লি থেকে নয়ডা, গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। তারপর নয়ডা থেকে আগ্রা, এটাকে বলা হয় যমুনা এক্সপ্রেসওয়ে। তারপর আগ্রা থেকে লখনৌ, এটা হলো গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। আগ্রা থেকে যমুনা, গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। তারপর লখনৌ থেকে এলাহাবাদ, এটা হলো বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে। এই এরিয়াটাকে বলা হয় বুন্দেলখন্ড এরিয়া, সেই হিসাবে নাম হয়ে গেছে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে। আর এই লখনৌ থেকে গোরক্ষপুর, এইটাকে বলা হয় লিঙ্ক এক্সপ্রেসওয়ে, এটা হলো লিঙ্ক এক্সপ্রেসওয়ে। তো দিল্লি থেকে মিরাট পর্যন্ত মিরাট এক্সপ্রেসওয়ে, দিল্লি থেকে গুরগাঁও পর্যন্ত দ্বারকা এক্সপ্রেসওয়ে, দিল্লি থেকে নয়ডা পর্যন্ত গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে, নয়ডা থেকে আগ্রা পর্যন্ত যমুনা এক্সপ্রেসওয়ে, আগ্রা থেকে লখনৌ গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, লখনৌ থেকে এলাহাবাদ পর্যন্ত বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে, আর লখনৌ থেকে গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়ে। এই যে আমেদাবাদ থেকে ভাদোদরা, এর নাম হলো আমেদাবাদ ভাদোদরা এক্সপ্রেসওয়ে। আর এই দিল্লি থেকে বোম্বে, এইটা একটা এক্সপ্রেসওয়ে। আমেদাবাদ থেকে ভাদোদরা আর বোম্বে থেকে দিল্লি, এই দুটো এক্সপ্রেসওয়ে আলাদা করে কোনো নাম নেই। কিন্তু এই দুটো কেন বললাম, এই দুটোর আলাদা একটা অন্য নাম আছে, সেটা হলো ন্যাশনাল এক্সপ্রেসওয়ে। এটা হলো ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 1। ভারতের প্রথম ন্যাশনাল এক্সপ্রেসওয়ে হলো এই আমেদাবাদ থেকে ভাদোদরা এক্সপ্রেসওয়ে। এর লেন্থ মোটামুটি 93 কিলোমিটার মতন। আর এই যে বোম্বে থেকে দিল্লি পর্যন্ত এক্সপ্রেসওয়ে বললাম, এটার নাম হলো ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 4। দিল্লি থেকে বোম্বে ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 4। তাহলে মাঝখানে 2-3 বাদ গেছে। 2-3 কোনটা? এই দিল্লি থেকে মিরাট পর্যন্ত যে মিরাট এক্সপ্রেসওয়ে, সেটাকেই বলা হয় 3 নম্বর ন্যাশনাল এক্সপ্রেসওয়ে। মিরাট এক্সপ্রেসওয়ে মানে দিল্লি থেকে মিরাট পর্যন্ত, সেটাকেই বলা হয় ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 3। আর মাঝখানে বাদ গেল 2। এই যে দিল্লির চারপাশ থেকে একটা এক্সপ্রেসওয়ে যায়। এইখানে একটা স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার জন্য যদি দিল্লিকে স্কিপ করতে হয়, সেক্ষেত্রে দিল্লির চারপাশ থেকে একটা এক্সপ্রেসওয়ে আছে, সেটাকেই বলা হয় ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 2। যদিও এর আরো একটা নাম আছে, এটাকে বলা হয় ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। দিল্লির চারপাশ থেকে যে এক্সপ্রেসওয়ে, সেটাকে বলা হয় ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। সেটাই হলো 2 নম্বর ন্যাশনাল এক্সপ্রেসওয়ে। তো 1 নম্বর হলো আমেদাবাদ থেকে ভাদোদরা, 2 নম্বর হলো দিল্লির চারপাশে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, 3 নম্বর হলো দিল্লি থেকে মিরাট পর্যন্ত
মিরাট এক্সপ্রেসওয়ে। 4 নম্বর হলো বোম্বে থেকে দিল্লি পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে সেটা। এই বোম্বে থেকে দিল্লি যে এক্সপ্রেসওয়ে এর লেন্থ মোটামুটি 1350 কিলোমিটার মতন। বোম্বে থেকে দিল্লি এক্সপ্রেসওয়ে 1350 কিলোমিটার। এবার ভারতের সব থেকে ছোট ন্যাশনাল এক্সপ্রেসওয়ে সেটা হলো ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে এই রায়পুরের চারপাশে একটা এক্সপ্রেসওয়ে আছে, সব থেকে ছোট, 18 কিলোমিটার মতো লেন্থ। এই যে রায়পুরের পশ্চিম দিকে একটা শহর আছে দুর্গ, ওইখানটাতে একটা এক্সপ্রেসওয়ে আছে 18 কিলোমিটার লম্বা একটা এক্সপ্রেসওয়ে, যার নাম হলো দুর্গ বাইপাস এক্সপ্রেসওয়ে। এবার আমাদের পশ্চিমবঙ্গে একটা এক্সপ্রেসওয়ে আছে যেটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে। এটা এয়ারপোর্ট থেকে শুরু হয় আর হুগলির বাঁশবেড়িয়ার ভেতর একটা জায়গা আছে কাম্পা, ওই কাম্পাতে গিয়ে শেষ হয়। এয়ারপোর্টের কাছে একটা জায়গা নিমতা, নিমতা থেকে কাম্পা, এই 44 কিলোমিটার ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই যে এইটুকু লেন্থ মোটামুটি হবে। তবে পশ্চিমবঙ্গে আরো কিছু এক্সপ্রেসওয়ের কাজ এখনো চলছে, সেটা হলো এই বারাণসী থেকে কলকাতা কানেক্ট করার জন্য একটা ন্যাশনাল এক্সপ্রেসওয়ে, যার নাম দেওয়া হবে 8 নম্বর ন্যাশনাল এক্সপ্রেসওয়ে। বারাণসী থেকে কলকাতা পর্যন্ত 8 নম্বর ন্যাশনাল এক্সপ্রেসওয়ে। অ্যাকচুয়ালি এই 8 নম্বর ন্যাশনাল এক্সপ্রেসওয়েটা এই কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথেই মিশে যাবে। তো যাই হোক, এরপর পশ্চিমবঙ্গে একটা জায়গা আছে খড়গপুর, এইখানে হলো খড়গপুর। আর মুর্শিদাবাদের ভেতরে একটা জায়গা আছে মোরগ্রাম। এই খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত, খড়গপুর থেকে বর্ধমান হয়ে মোরগ্রাম পর্যন্ত একটা ন্যাশনাল হাইওয়ে হবে, যার নাম হলো ন্যাশনাল হাইওয়ে 9, সরি ন্যাশনাল হাইওয়ে না, ন্যাশনাল এক্সপ্রেসওয়ে। খড়গপুর থেকে বর্ধমান হয়ে মোরগ্রাম পর্যন্ত একটা ন্যাশনাল এক্সপ্রেসওয়ে যাবে, যার নাম হলো ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 9। এর কাজও এখনো চলছে। তো যাই হোক, এই হচ্ছে ভারতের ওভারঅল ন্যাশনাল এক্সপ্রেসওয়ে। এছাড়াও আরো প্রচুর আছে, সেগুলোতে আমি আর গেলাম না। আচ্ছা, এই দ্বারকা এক্সপ্রেসওয়ে সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে রাখি। এই যে দিল্লি থেকে গুরগাঁও পর্যন্ত দ্বারকা এক্সপ্রেসওয়ে, এর লেন্থ মোটামুটি 29 কিলোমিটার মতন। এই 29 কিলোমিটারের ভেতরে 23 কিলোমিটার পুরো এলিভেটেড, মানে টানা ওভারব্রিজের ওপর থেকে যাবে, আর 4 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড, মানে মাটির নিচ থেকে ন্যাশনাল এক্সপ্রেসওয়ে যাবে। তো 23 আর 4 27, টোটাল 27 কিলোমিটার লেন্থ ওভারব্রিজ বা ফ্লাইওভারের ওপর থেকে আর মাটির নিচ থেকে। বাকি যে 2 কিলোমিটার সেটা হলো গ্রাউন্ডে, মানে মাটির ওপর। তো যাই হোক, এখনো পর্যন্ত ওয়াটারওয়ে, হাইওয়ে আর এক্সপ্রেসওয়েটা দেখলাম। এরপরে আসি রেলওয়ের ব্যাপারে। রেলওয়ে থেকে মেইনলি যেটা জিজ্ঞেস করে সেটা হলো কোন রেলের হেড অফিস বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। তো প্রথমে ওটা দেখে নে, তারপর রেলওয়ে সম্পর্কে আরো যদি কিছু মনে পড়ে সেটা বলে দিচ্ছি। এবার রেলওয়ে জোনটা ম্যাপে দেখার থেকে প্রথমে যদি আমি বোর্ডে দেখে নিই, সেক্ষেত্রে সব থেকে ভালো মনে রাখা যায়। তো রেলওয়ে জোনের ব্যাপারটা আমি এই বোর্ডে দেখাই। ভারতে টোটাল 18টা জোন রয়েছে। আমি যদি ডাইরেকশন সাইন দিই, তাহলে নর্থ, সাউথ মানে উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম। এবার এই 4টে ডাইরেকশনের আবার মাঝখানে হয়, তো সেক্ষেত্রে এরকম আরো দুটো লাইন হবে। এইটা হলো উত্তর পূর্ব বা নর্থ ইস্ট রেলওয়ে, এটা হলো উত্তর পশ্চিম বা নর্থ ওয়েস্ট রেলওয়ে। সেই রকম ভাবে সবগুলো ডাইরেকশন হবে। তো এখানে 8টা হলো। এবার এই যে আমি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এর আবার 4টে মিডিল পয়েন্ট হয়। যেমন নর্থ আর সেন্ট্রাল, এই যে এইটাকে বলা হয় সেন্ট্রাল রেলওয়ে। তো নর্থ আর সেন্ট্রালের মাঝখানে নর্থ সেন্ট্রাল রেলওয়ে। ওয়েস্ট আর সেন্ট্রাল এর মাঝখানে হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল। সাউথ আর সেন্ট্রাল এর মাঝখানে সাউথ সেন্ট্রাল। ইস্ট আর সেন্ট্রাল এর মাঝখানে ইস্ট সেন্ট্রাল। তো যাই হোক, এইভাবে আমাদের জোন কভার হলো 13টা। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টে, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম আরো 4টে, 8টা হলো। আর সবকটার মাঝখানে আরো 4টে, 12টা। আর একদম মাঝখানে সেন্ট্রাল, এটা হলো 13টা। এই যে দক্ষিণ পূর্ব আর সেন্ট্রাল এর মাঝখানে আরো একটা আছে, এইটা হয়ে গেল তাহলে 14টা। তো 14টা রেলওয়ে জোন হলো। এইবার কোস্টাল এরিয়াতে এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে একটা আছে। আমি পরপর নাম বলি আর তার সাথে হেডকোয়ার্টারও বলে দিই। প্রথমে আমি জায়গার নাম বলি। এটা হলো দিল্লি, এটা হলো মুম্বাই, এটা চেন্নাই, আর এটা কলকাতা। ভারতের চারদিকে 4টে ফেমাস শহর, দিল্লি, বোম্বে, চেন্নাই আর কলকাতা। উত্তর রেলের হেডকোয়ার্টার দিল্লি, পশ্চিম রেল বোম্বে, দক্ষিণ রেল বা সাউথ রেল চেন্নাই, আর ইস্টার্ন রেল কলকাতা। এবার আসি সেন্ট্রাল। সেন্ট্রালের হেডকোয়ার্টার হলো মুম্বাই, সেন্ট্রালের হেডকোয়ার্টারও মুম্বাই বা মুম্বাই সিএসটি, মুম্বাই ছত্রপতি শিবাজী টার্মিনাল, ওটা এই সেন্ট্রাল রেলের হেডকোয়ার্টার। তো উত্তর হলো সেন্ট্রাল হলো। এবার উত্তর সেন্ট্রাল মানে উত্তর মধ্য রেল। এইখানে কয়েকটা জায়গার নামে বলি। এটা হচ্ছে এলাহাবাদ, নিচে এটা হায়দ্রাবাদ, ঠিক একইভাবে এটা হলো জবলপুর,
আর এটা হলো হাজিপুর। এইভাবে মনে রাখা সুবিধা, এলাহাবাদ, হায়দ্রাবাদ, জবলপুর, হাজিপুর, এলাহাবাদ, হায়দ্রাবাদ, জবলপুর, হাজিপুর। তো এলাহাবাদ কোন জোনের হেডকোয়ার্টার হবে? নর্থ সেন্ট্রাল, নর্থ সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার এলাহাবাদ। সাউথ আর সেন্ট্রাল এর মাঝখানে হায়দ্রাবাদ, তাহলে সাউথ সেন্ট্রাল রেলের হেডকোয়ার্টার হায়দ্রাবাদ। ঠিক একইভাবে ওয়েস্ট আর সেন্ট্রাল এখানে, তাহলে ওয়েস্ট সেন্ট্রাল এর হেডকোয়ার্টার হলো জবলপুর। আর ইস্টার্ন দেখলে ইস্টার্ন সেন্ট্রাল, তাহলে ইস্টার্ন সেন্ট্রাল রেলের হেডকোয়ার্টার হাজিপুর। এবার এই পয়েন্টগুলো দেখি। এই জায়গাটা হলো গোরক্ষপুর, এটা জয়পুর, এটা হুবলি, হুবলি কর্ণাটকে পড়ে। গোরক্ষপুর, জয়পুর, হুবলি, আর এইটা চলে আসে কলকাতাতে। ইস্টার্ন আর সাউথ ইস্টার্ন এই দুটোরই হেডকোয়ার্টার হলো কলকাতাতে। তাহলে গোরক্ষপুর কি হবে? নর্থ ইস্টার্ন, নর্থ ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার গোরক্ষপুর। নর্থ ওয়েস্টার্ন জয়পুর, সাউথ ওয়েস্টার্ন এটা হলো হুবলি, আর সাউথ ইস্টার্ন এটা কি? কলকাতা। তো 12টা আর একটা 13টা, এইটা হয়ে গেল। এবার এই যে মাঝখানে একটা আছে সাউথ ইস্টার্ন আর সেন্ট্রাল, তাহলে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল এটা হলো বিলাসপুর, ছত্তিশগড়ে পড়ে। সাউথ ইস্ট সেন্ট্রাল এর হেডকোয়ার্টার বিলাসপুর, ছত্তিশগড়ে পড়ে। তাহলে কটা হলো? 14টা। এইবার এইখানে আমি আরো 3টে পয়েন্ট দিয়েছি। এইটা হলো সাউথ কোস্ট, এটা হলো ইস্ট কোস্ট। সাউথ কোস্ট মানে হচ্ছে দক্ষিণ কোস্ট বা দক্ষিণ সীমান্ত, এইখানে যে রেলটা চলে তার হেডকোয়ার্টার। এইটা হলো ইস্টার্ন কোস্ট মানে উত্তর উপকূলে যে রেল চলে তার হেডকোয়ার্টার। সাউথের হেডকোয়ার্টার হলো বিশাখাপত্তনমে, আর ইস্টার্নের হেডকোয়ার্টার হলো ভুবনেশ্বরে। বিশাখাপত্তনম আর ভুবনেশ্বর। সাউথ কোস্ট এটা হলো বিশাখাপত্তনম, আর এটা হলো ভুবনেশ্বর। সাউথ কোস্ট বিশাখাপত্তনম, ইস্ট কোস্ট ভুবনেশ্বর, আর এইটা হলো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এর হেডকোয়ার্টার মরিগাঁও, এটা আসামে পড়ে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স মরিগাঁও আসামে পড়ে। তাহলে কটা হলো? এখানে 14টা, আর এই 3টে 17টা। আর আরেকটা হলো কলকাতা মেট্রোর হেডকোয়ার্টার। কলকাতা মেট্রোর হেডকোয়ার্টার সেটাও আমাদের কলকাতাতে। তো কলকাতাতে 3টে জায়গার হেডকোয়ার্টার আছে, একটা হলো ইস্টার্ন রেলওয়ে, একটা হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে, আর একটা হলো কলকাতা মেট্রো। এই হচ্ছে ভারতের টোটাল 18টা রেলওয়ে জোন। এবার এই 18টা রেলওয়ে জোনকে মানে ভারতের এই যে টোটাল এরিয়াটাকে 18টা রেলওয়ে জোনে ভাগ করা, আর এই 18টা রেলওয়ে জোন টোটাল 68টা ডিভিশনে ভাগ করা। ভারতে টোটাল 18টা রেলওয়ে জোন, আর যদি ডিভিশন বলে তাহলে টোটাল 68টা ডিভিশন। এই যে 18টা জোন, এই প্রত্যেকটা জোনের যে হেড তাকে বলা হয় জেনারেল ম্যানেজার। আর ওই যে 68টা ডিভিশন, ওই 68টা ডিভিশনের প্রত্যেকটার যে হেড তাকে বলা হয় ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএম। এবার ওই যে আমি দিল্লির কথা বলেছিলাম, দিল্লিতে কি রয়েছে? নর্দার্ন রেলের হেডকোয়ার্টার। দিল্লিতে আরো একটা জিনিস রয়েছে, সেটা হলো ন্যাশনাল রেলওয়ে মিউজিয়াম। দিল্লিতে রয়েছে ন্যাশনাল রেলওয়ে মিউজিয়াম। এবার এই রেলওয়ে সম্পর্কে আরো কিছু তথ্য আছে, সেইগুলো আমি একটু বলি। ভারতের ভেতর সব থেকে লম্বা প্ল্যাটফর্ম রয়েছে হুবলিতে। এই যে হুবলিতে কোন একটা জিনিসের হেডকোয়ার্টার ছিল সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে যে হেডকোয়ার্টার হুবলি, কর্ণাটকের ভেতরে এই এরিয়াতে রয়েছে হুবলি। এই যে হুবলি রেলওয়ে স্টেশন, এই স্টেশনের প্ল্যাটফর্ম বর্তমানে ভারতের সব থেকে লম্বা প্ল্যাটফর্ম। এর লেন্থ হলো 1507 মিটার। যদিও এর আগে ভারতের সব থেকে লম্বা প্ল্যাটফর্ম ছিল গোরক্ষপুরে। এই যে এইটা হলো গোরক্ষপুর প্ল্যাটফর্ম। এই গোরক্ষপুর প্ল্যাটফর্মের লেন্থ 1366 মিটার। এখন হুবলি যেহেতু সব থেকে লম্বা হয়ে গেছে, এই জন্য গোরক্ষপুর সেকেন্ড নাম্বারে চলে এসছে। এই গোরক্ষপুর কোন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার? নর্থ ইস্ট, নর্থ ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার হলো গোরক্ষপুর। তো সব থেকে লম্বা প্ল্যাটফর্ম তো দেখলাম। এবার সব থেকে ছোট প্ল্যাটফর্ম হলো বাঁশপানি স্টেশনের প্ল্যাটফর্ম। উড়িষ্যাতে একটা জায়গা আছে বাঁশপানি, উড়িষ্যার বাঁশপানি স্টেশন ভারতের সব থেকে ছোট বা সব থেকে শর্ট লেন্থের প্ল্যাটফর্ম রয়েছে, 140 মিটার মতন লেন্থ। এতে একটা ট্রেনও ঠিকঠাক করে দাঁড়ায় না বা অ্যাডজাস্ট হয় না। এবার যদি বলি ভারতের সব থেকে ব্যস্ত রেলওয়ে স্টেশন কোনটা? এই ব্যস্ত রেলওয়ে স্টেশন দুই ভাবে বলা যায়। একটা হলো প্যাসেঞ্জারের দিক থেকে সব থেকে ব্যস্ত, অথবা ট্রেনের দিক থেকে সব থেকে ব্যস্ত। যদি বলি কোনো একটা স্টেশনে সব থেকে বেশি প্ল্যাটফর্ম কত আছে এবং তার সাথে সাথে সব থেকে বেশি ট্রেন কোন স্টেশনে সব থেকে বেশি আসে, সেটা হলো হাওড়া। কতগুলো প্ল্যাটফর্ম আর কত ট্রেন দিনে যাতায়াত করে সেই হিসাবে সব থেকে বিজি স্টেশন হলো কলকাতার ভেতর হাওড়া স্টেশন। কলকাতার ভেতর হাওড়া, এই যে এইখানে হলো হাওড়া। এই হাওড়া স্টেশনে টোটাল 23টা প্ল্যাটফর্ম রয়েছে। ভারতের ভেতর সব থেকে বেশি প্ল্যাটফর্ম রয়েছে এই হাওড়াতে। কটা বললাম? 23টা। আর যদি বলি সব থেকে বেশি লোকজন যাতায়াত করে কোন স্টেশনে সেই হিসাবে বিজি, সেটা হলো বোম্বে। বোম্বের ছত্রপতি শিবাজি টার্মিনাল সব থেকে বিজি স্টেশন।
পপুলেশন বা যাত্রী যাতায়াতের দিক থেকে এই বোম্বে সিএসটি টার্মিনালে রয়েছে টোটাল 18টা প্ল্যাটফর্ম। তো ভারতের সব থেকে বেশি প্ল্যাটফর্ম কোথায়? হাওড়াতে। তারপরে সেকেন্ড নাম্বারে কি? সেকেন্ড নাম্বারে হলো শিয়ালদা। শিয়ালদাতে 21টা প্ল্যাটফর্ম, হাওড়াতে 23টা, শিয়ালদাতে 21টা সেকেন্ড নাম্বারে রয়েছে। এবার রেল সম্পর্কে আরেকটা কথা বলি। রেল যে লাইনের ওপর থেকে যায় সেটাকে বলা হয় রেল লাইন বা রেল ট্র্যাক। এবার এই রেল ট্র্যাকে যে দুটো ট্র্যাক থাকে, এই ট্র্যাক দুটোর মাঝখানে একটা গ্যাপ থাকে, এটাকে বলা হয় কত গেজের ট্র্যাক। সেই হিসাবে 4টে গেজের ট্র্যাক হয়: স্ট্যান্ডার্ড গেজ, ব্রড গেজ, মিটার গেজ আর ন্যারো গেজ। স্ট্যান্ডার্ড গেজ, ব্রড গেজ, মিটার গেজ আর ন্যারো গেজ। স্ট্যান্ডার্ড গেজ এর ক্ষেত্রে দুটো পাতির ভেতর যে ডিস্টেন্স থাকে সেটা হলো 1435 মিলিমিটার। ব্রড গেজের ক্ষেত্রে এটা 1676 মিলিমিটার। মিটার গেজের ক্ষেত্রে এটা হলো 1000 মিলিমিটার। আর ন্যারো গেজের ক্ষেত্রে এটা হলো 762 মিলিমিটার। স্ট্যান্ডার্ড গেজের ক্ষেত্রে 1435, ব্রড গেজের ক্ষেত্রে 1676, মিটার গেজের ক্ষেত্রে 1000 আর ন্যারো গেজের ক্ষেত্রে 762। এইটা কি? এটা হলো এই যে দুটো ট্র্যাকের মাঝখানের এই ডিস্টেন্সটা। ভারতে যত ট্রেন চলে সেটা সবই এই ব্রড গেজের মাধ্যমে চলে। এই ব্রড গেজের যে লেন্থ, এই লেন্থে ভারতের ট্রেন চলে। তবে কিছু কিছু জায়গায় এক্সেপশন আছে, যেমন এইটা দিল্লি মেট্রোতে স্ট্যান্ডার্ড গেজের ট্র্যাক ইউজ হয়। যদি বলি কলকাতা মেট্রোতে এই ব্রড গেজ ইউজ হয়। তবে রিসেন্ট কলকাতার যে নতুন মেট্রো লাইন হলো বা হচ্ছে সেইগুলো সব এই স্ট্যান্ডার্ড গেজে। কলকাতা মেট্রোতে দুই রকম গেজই আছে, ব্রড গেজ আর স্ট্যান্ডার্ড গেজ। প্রথম থেকে যখন মেট্রো রেল চালু হয়েছে তখন এই ব্রড গেজেই করা হয়েছে। তবে এখন যে সমস্ত রেল ট্র্যাক চলছে সেইগুলো সব স্ট্যান্ডার্ড গেজে। এই যে মিটার গেজ নর্মালি আমাদের ভারতে ব্যবহার হয় না। আর ন্যারো গেজ বিভিন্ন জায়গায় স্পেশাল পারপাসে ব্যবহার হয়, যেমন পর্যটনের জন্য যে সমস্ত টয় ট্রেনগুলো হয় সেগুলো সব ন্যারো গেজে ইউজ হয়। এই যে বিভিন্ন কয়লা খনিতে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা কোনো স্পেশাল পারপাসের জন্য যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে নর্মালি এই ন্যারো গেজটা ব্যবহার হয়। তো যাই হোক, ভারতের রেলওয়েটা হলো। এবারে আসি ভারতের বিভিন্ন মিলিটারি কমান্ড নিয়ে, মানে আর্মি, নেভি বা এয়ারফোর্স, এদের হেডকোয়ার্টার বা কমান্ড কোথায় আছে আর এইগুলো সম্পর্কে কিছু মিসলেনিয়াস বিষয়। এবার ভারতের আর্মি কমান্ডগুলোর কথা বলি। ভারতে টোটাল 7টা আর্মি কমান্ডের হেডকোয়ার্টার রয়েছে। এর ভেতর 6টা অপারেশনাল আর একটা হলো ট্রেনিং কমান্ড। আর এই কমান্ডগুলোকেও ওই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম করে পড়লে ভালো মনে থাকবে। তো আমাদের কি কি আছে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। একটা আছে মধ্য কমান্ড বা সেন্ট্রাল কমান্ড, আর দক্ষিণ পশ্চিম কমান্ড একটা আছে। তাহলে হলো 6টা। আর একটা হলো এখানে ট্রেনিং কমান্ড। কি কি? আর্মির ইস্টার্ন কমান্ড, নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, সাউদার্ন কমান্ড আর সাউথ ওয়েস্টার্ন কমান্ড। একটা হলো সেন্ট্রাল কমান্ড আর একটা হলো ট্রেনিং কমান্ড। এবার আমি জায়গাগুলোর কথা বলি। উত্তরে হলো উধমপুর, দক্ষিণে বোম্বে, পূর্ব দিকে কলকাতা আর পশ্চিম দিকে চণ্ডীগড় না, চণ্ডী মন্দির হরিয়ানার ভেতর পড়ে। হরিয়ানার চণ্ডী মন্দির। উধমপুর জম্মু কাশ্মীরের উধমপুর, কলকাতা ওয়েস্ট বেঙ্গলের, আর বোম্বে মহারাষ্ট্র এর ভেতর। এছাড়া সেন্ট্রাল কমান্ড হলো লখনৌ আর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এটা হলো জয়পুর। এইগুলো একটুখানি মনে রাখতে হবে। এর লোকেশন যদি এখানে দেখি তাহলে কিন্তু এইভাবে লোকেশন নাও থাকতে পারে, ফলে এটা আমাকে মনেই রাখতে হবে। আর ট্রেনিং কমান্ডের হেডকোয়ার্টার হলো সিমলা, এটা ট্রেনিং কমান্ড। এটা কোথায়? এটা হলো হিমাচল প্রদেশে। লখনৌ উত্তরপ্রদেশে আর জয়পুর রাজস্থানে। তো আর্মির ক্ষেত্রে এই 7টা হলো হেডকোয়ার্টার বা হেড কমান্ড। তো আর্মির ইস্টার্ন কমান্ড কলকাতা, ওয়েস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার চণ্ডী মন্দির, হরিয়ানার চণ্ডী মন্দির। নর্দার্ন কমান্ড বা উত্তরের কমান্ডের হেডকোয়ার্টার উধমপুর, জম্মু কাশ্মীরের উধমপুর। আর সাউদার্ন কমান্ড বা দক্ষিণের কমান্ডের হেডকোয়ার্টার বোম্বে। এই যে জম্মু কাশ্মীরের ভেতর এইখানে রয়েছে উধমপুর, এখানে হলো বোম্বে। নর্থ, সাউথ আর ইস্টার্ন হলো কলকাতা, ওয়েস্টার্ন হলো হরিয়ানার ভেতরে চণ্ডী মন্দির। চণ্ডীগড়ের কাছাকাছি একটা জায়গা আছে চণ্ডী মন্দির। সেন্ট্রাল কমান্ড হলো লখনৌ। আর সাউথ ওয়েস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার জয়পুর, এই যে রাজস্থানের জয়পুর। আর হিমাচল প্রদেশের ভেতর এখানে হলো সিমলা, এই সিমলায় হলো ট্রেনিং কমান্ডের হেডকোয়ার্টার। আর এই 7টা কমান্ডেরও আবার একটা হেড অফিস রয়েছে যেটা দিল্লিতে। এই 7টা কমান্ডের হেড অফিস দিল্লিতে। এবার এই আর্মি সম্পর্কে আরো দু একটা মিসলেনিয়াস বিষয় আছে, আমি একটু বলে দিই।
আর্মির সব থেকে ছোট যে ইউনিট সেটাকে বলা হয় সেকশন। এই সেকশন থেকে পরপর হায়ারার্কি হয়ে একদম কমান্ড পর্যন্ত যায়। তো প্রথমেই আছে সেকশন। 10 জন সেনাকে নিয়ে একটা সেকশন বলা হয়। নর্মালি 10 জন সেনাকে নিয়ে একটা সেকশন তৈরি হয়। বলা হয় যে আর্মির সব থেকে ছোট ইউনিট হলো এই সেকশন। এইরকম 3টে বা 4টে সেকশন নিয়ে একটা প্ল্যাটুন তৈরি হয়। নর্মালি 3টে সেকশন নিয়ে একটা প্ল্যাটুন হয়। সেই হিসাবে একটা প্ল্যাটুনে 30 জন সোলজার থাকে। আর এই প্ল্যাটুনের যে হেড, মানে এই 30 জন সোলজারের যে হেড, তাকে বলা হয় লেফটেন্যান্ট। প্ল্যাটুনের হেড বা এই 30 জন সোলজারের যে হেড তাকে বলে লেফটেন্যান্ট। এবার এই প্ল্যাটুনের মতন মোটামুটি 4টে-5টা প্ল্যাটুন নিয়ে একটা কোম্পানি তৈরি হয়। তো 4টে-5টা প্ল্যাটুন নিয়ে একটা কোম্পানি তৈরি হয়। ওই কোম্পানিতে নর্মালি 120 থেকে 130 জন সোলজার থাকে। আর এই কোম্পানির যে হেড বা এই 120 জন সোলজারের যে মাথা হয় তাকে বলা হয় ক্যাপ্টেন বা মেজর। এবার এই ক্যাপ্টেনের মতন মোটামুটি 8টা-10টা ক্যাপ্টেন নিয়ে একটা ব্যাটালিয়ন তৈরি হয়। এই ব্যাটালিয়নে প্রায় 800 থেকে 1000 মতো সোলজার থাকে। আর এই যে ব্যাটালিয়নের যে হেড বা এই 800 থেকে 1000 সোলজারের যে হেড তাকে বলা হয় লেফটেন্যান্ট কর্নেল। এরপর এইরকম ব্যাটালিয়নের মতন 3টে-4টে ব্যাটালিয়ন নিয়ে তৈরি হয় একটা ব্রিগেড। আর এই ব্রিগেডের যে হেড তাকে বলা হয় ব্রিগেডিয়ার। এটা 3টে বা 4টে ব্যাটালিয়ন নিয়ে তৈরি হয়। এর হেডকে বলা হয় ব্রিগেডিয়ার। এরপর কিছু ব্রিগেডিয়ার নিয়ে তৈরি হয় একটা ডিভিশন। কিছু ব্রিগেডিয়ার নিয়ে তৈরি হয় একটা ডিভিশন। আর এই ডিভিশনের হেডকে বলা হয় মেজর জেনারেল। তারপর কিছু ডিভিশন নিয়ে তৈরি হয় কর্পস। এই কর্পসের যে হেড তাকে বলা হয় লেফটেন্যান্ট জেনারেল। তারপর কিছু কর্পস নিয়ে তৈরি হয় একটা কমান্ড। কিছু কর্পস নিয়ে তৈরি হয় একটা কমান্ড। আর এই কমান্ডের যে হেড বা কমান্ডের যে চিফ তাকে বলা হয় জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ। কমান্ডের যে হেড হয় তাকে বলা হয় জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ। আর এই কমান্ডের মতন ভারতে টোটাল এই 7টা কমান্ড রয়েছে। এবার এই যে টোটাল 7টা কমান্ড, এই 7টাকে নিয়ে বলা হয় আর্মি হেড বা ইন্ডিয়ান আর্মি। আর এই ইন্ডিয়ান আর্মির যে হেড তাকে বলা হয় চিফ অফ আর্মি স্টাফ, COAS। তো আর্মিতে এই লেভেলগুলো হয়, হায়ারার্কি সিস্টেম বলে এটাকে। সব থেকে ছোট ইউনিট হলো সেকশন। এই সেকশনে 10 জন মতো সোলজার থাকে। 3টে সেকশন নিয়ে একটা প্ল্যাটুন, এতে টোটাল 30 জন মতো সোলজার থাকে। এই প্ল্যাটুনের হেডকে বলা হয় লেফটেন্যান্ট। প্ল্যাটুনের পরে কোম্পানি, ব্যাটালিয়ন, ব্রিগেড, ডিভিশন, কর্পস, কমান্ড। কি কি বললাম? সেকশন, প্ল্যাটুন, কোম্পানি, ব্যাটালিয়ন, ব্রিগেড, তারপর ডিভিশন, কর্পস, কমান্ড, আর তার সবার ওপরে থাকে আর্মি। ভারতে আমাদের নর্মালি 2 ধরনের সেনা থাকে। একটা হলো সিকিউরিটি ফোর্স আর একটা হলো মিলিটারি ফোর্স। এই মিলিটারি ফোর্সের ভেতর আর্মি, নেভি আর এয়ার ফোর্স পড়ে। আর সিকিউরিটি ফোর্সের ভেতর পড়ে নর্মালি প্যারামিলিটারি ফোর্স। ভারতে বিভিন্ন রকম কাজের জন্য বিভিন্ন প্যারামিলিটারি ফোর্স রয়েছে, যেমন BSF বা বর্ডার সিকিউরিটি ফোর্স, CISF বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, CASF অর্থাৎ সেন্ট্রাল আর্মড সিকিউরিটি ফোর্স, তারপর CRPF সেন্ট্রাল রেলওয়ে পুলিশ ফোর্স, এছাড়া SSB বা সশস্ত্র সীমা বল, AR অর্থাৎ আসাম রাইফেলস, এছাড়া ITBP অর্থাৎ ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ, তারপর NSG অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এরপর SPG অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপ। আমি এগুলোর ফুল ফর্ম লিখে দিই এক এক করে। এখানে CASF না, CAPF অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। তো এইগুলো হলো ফুল ফর্ম। আচ্ছা, এর ভেতর একটা একটুখানি ভুল বলেছিলাম। CRPF মানে হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো এইগুলো হচ্ছে ভারতের বিভিন্ন প্যারামিলিটারি ফোর্স। এর ভেতর ভারত পাকিস্তান বর্ডারে থাকে BSF, ভারত পাকিস্তান বর্ডারে থাকে BSF। ভারতের ভেতর বিভিন্ন জায়গাতে সিকিউরিটির জন্য থাকে CISF, যেমন এয়ারপোর্ট, কোনো মনুমেন্ট, এই সমস্ত বিভিন্ন জায়গাতে থাকে CISF। তারপর ভারতের ভেতর বিভিন্ন কাজের সময় ডাকা হয় এই CAPF আর CRPF, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স আর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে। তারপর এই নেপাল বর্ডারে থাকে সশস্ত্র সীমা বল, মায়ানমার বর্ডারে থাকে আসাম রাইফেলস, চায়না বর্ডারে থাকে ITBP। ভারতের বিভিন্ন VVIP পার্সনদের সিকিউরিটির জন্য থাকে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা NSG। এই NSGর স্পেশাল ফর্ম হলো SPG বা স্পেশাল প্রোটেকশন ফোর্স। এরা নর্মালি কমান্ডো বা প্যারা কমান্ডো হয়। আচ্ছা, আরেকটা জিনিস বাদ গেল। এখানে তো ল্যান্ডের সমস্ত কিছু বললাম, আর সমুদ্রপথে গার্ড দেওয়ার জন্য বা সমুদ্রপথে বর্ডার দেওয়ার জন্য থাকে কোস্ট গার্ড। সমুদ্রপথে বর্ডার দেওয়ার জন্য থাকে কোস্ট গার্ড।
তো আর্মির ব্যাপারটা নর্মালি গেল। এবার দেখি যে ভারতে এয়ারফোর্সের কোন কোন কমান্ড রয়েছে। এবার এয়ারফোর্স কমান্ডারও হেডকোয়ার্টার আছে 7টা, আর্মি কমান্ডারও 7টা, এয়ারফোর্স কমান্ডারও 7টা। তো এতেও আমি ওই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করি। এয়ারফোর্স কমান্ডের ক্ষেত্রে নর্দার্ন কমান্ড নেই, ইস্টার্ন আছে, সাউদার্ন আছে, ওয়েস্টার্ন আছে, আর ওয়েস্ট সাউথ আছে, আর একটা আছে সেন্ট্রাল। এই 5টা হলো অপারেশনাল কমান্ড। এর পাশাপাশি একটা ট্রেনিং কমান্ড, একটা মেনটেনেন্স কমান্ড। আমি যদি নামগুলো বলি, এটা হলো শিলং, এটা দিল্লি, নিচে তিরুবনন্তপুরম, আর মাঝখানে হলো এলাহাবাদ। সাউথ ওয়েস্টার্ন যদি বলে, এটা হলো গান্ধীনগর। এবার এইগুলো কোথায় কোথায় আছে সেইগুলো নিশ্চয়ই জানো। শিলং হচ্ছে মেঘালয়, দিল্লি তো দিল্লিতেই রয়েছে, এলাহাবাদ উত্তরপ্রদেশে, তিরুবনন্তপুরম কেরালাতে, আর গান্ধীনগর গুজরাটে। তো এয়ারফোর্সের ক্ষেত্রে ইস্টার্ন কমান্ড শিলং, এই যে মেঘালয়ের এইখানে হলো শিলং, মেঘালয়ের এইখানে শিলং। ওয়েস্টার্ন কমান্ড এটা হলো দিল্লি, এয়ারফোর্সের ওয়েস্টার্ন কমান্ড দিল্লি। সাউদার্ন কমান্ড সেটা হলো তিরুবনন্তপুরম, এই যে কেরালার এইখানে রয়েছে তিরুবনন্তপুরম। সেন্ট্রাল কমান্ড সেটা হলো এলাহাবাদ, এই যে উত্তরপ্রদেশের এখানে হলো এলাহাবাদ। আর সাউথ ওয়েস্টার্ন এটা হলো গান্ধীনগর, গুজরাটের এইখানে হলো গান্ধীনগর। এছাড়া আরো দুটো কমান্ড রয়েছে, একটা হলো মেনটেনেন্স কমান্ড, একটা হলো ট্রেনিং কমান্ড। নাগপুর আর ব্যাঙ্গালোর, নাগপুরে রয়েছে মেনটেনেন্স কমান্ড, ব্যাঙ্গালোরে হলো ট্রেনিং কমান্ড। কর্ণাটকের ভেতর এইখানে হলো ব্যাঙ্গালোর, এইখানে হলো ট্রেনিং কমান্ড। আর মহারাষ্ট্রের ভেতর নাগপুর, এইখানে হলো মেনটেনেন্স কমান্ড। এখানে নাগপুর আর ব্যাঙ্গালোর ট্রেনিং, আর এখানে মেনটেনেন্স। এই হলো এয়ারফোর্সের হেডকোয়ার্টার। এরপরে যদি বলি নেভির হেডকোয়ার্টার কি কি আছে, 3টে হেডকোয়ার্টার আছে নেভির, বোম্বে, কোচি আর বিশাখাপত্তনম। ভারতের 3 দিকে সমুদ্র, সেই হিসাবে 3টে কমান্ড, বোম্বে, কোচি আর বিশাখাপত্তনম। এই যে এখানে বোম্বে, এখানে হলো কোচি, আর এইখানে হলো বিশাখাপত্তনম। ওয়েস্টার্ন কমান্ড বোম্বেতে, সাউদার্ন কমান্ড কোচিতে, আর ইস্টার্ন কমান্ড বিশাখাপত্তনমে। আমি যদি এইরকম ডায়াগ্রাম করি, তাহলে এখানে হলো বিশাখাপত্তনম, এখানে হলো বোম্বে, আর এখানে হলো কোচি। এই ছকগুলো একটু মনে রাখলেই হবে। তো ভারতের বিভিন্ন মিলিটারি কমান্ড গুলো দেখলাম। এবার এরপরে ভারতের বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সম্পর্কে বলবো, যে ভারতের কোথায় কোন এয়ারপোর্ট রয়েছে।